বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হলো পাইরোলে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 2 অবস্থানে ঘটে কেন। তো দেখো, এই প্রশ্নের উত্তরটি আমি খুব সহজ করে লিখেছি যাতে করে তোমরা খুব সহজেই মুখস্থ করতে পারো। পাইরোলে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রধানত 2 অবস্থানে ঘটে, কারণ পাইরোলের 2 অবস্থানে ইলেকট্রোফাইল আক্রমণ করলে সৃষ্ট মধ্যবর্তী কার্বোক্যাটায়নের 3টি রেজোনেটিং গঠন পাওয়া যায়। কেমন? আর অন্যদিকে পাইরোলের 3 অবস্থানে ইলেকট্রোফাইল আক্রমণ করলে সৃষ্ট মধ্যবর্তী কার্বোক্যাটায়নের 2টি রেজোনেটিং গঠন পাওয়া যায়। আমরা জানি যে যৌগের মধ্যবর্তী কার্বোক্যাটায়নের রেজোনেটিং সংখ্যা যত বেশি, সে যৌগ তত বেশি স্থিতিশীল হয়। যেহেতু পাইরোলের 2 অবস্থানে ইলেকট্রোফাইলের আক্রমণে সৃষ্ট মধ্যবর্তী কার্বোক্যাটায়নের রেজোনেটিং গঠন সংখ্যা বেশি হয়, সেহেতু ইলেকট্রোফাইল 2 অবস্থানে সহজেই আক্রমণ করে, ফলে যৌগটি অধিক স্থিতিশীল হয়। এজন্যই পাইরোলে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 2 অবস্থানে ঘটে। তো নিম্নে পাইরোলের 2 ও 3 অবস্থানে ইলেকট্রোফাইলের আক্রমণ দেখানো হলো। তো আশা করছি তোমরা উপরের এই কথাগুলো খুব সহজেই এখন বুঝতে পারবে যখন আমি পাইরোলের 2 এবং 3 অবস্থানে ইলেকট্রোফাইলের আক্রমণটা বুঝাবো। ঠিক আছে? তো দেখো, এখানে পাইরোলের 2 অবস্থানে আক্রমণ এবং এখানে আমরা লিখব যে পাইরোলের 3 অবস্থানে আক্রমণ। ঠিক আছে? তো এইভাবে তোমরা একটু আক্রমণ কথাটা এখানে যেভাবে লিখেছি এরকম ভাবে লিখে নিবে। ঠিক আছে? একটু সৌন্দর্যের জন্য। কেমন? আচ্ছা, তো দেখো, এখানে ইলেকট্রোফাইল পাইরোলকে আক্রমণ করেছে। তো বোঝানোর আগে যে বিষয়টা আমি একটু বলে রাখি, এইখানে মূলত যেই পরমাণুটি থাকে এই পরমাণুটিকে আমরা 1 নাম্বার হিসেবে বিবেচনা করি সব সময়। কেমন? তো এরপরে যে কার্বনগুলো থাকে সেই কার্বনের সংখ্যাগুলো আমরা মূলত হিসাব করে থাকি। তো এটা যদি আমার 1 নাম্বার পরমাণু হয়, তাহলে এই কার্বনটা হবে আমার 2 নাম্বার পরমাণু, অর্থাৎ এটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার কার্বন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই ইলেকট্রোফাইল যখন এই দ্বিবন্ধনকে আক্রমণ করে তখন মূলত ইলেকট্রোফাইল এই 2 নাম্বার কার্বনেও যুক্ত হতে পারে, আবার 3 নাম্বার কার্বনেও যুক্ত হতে পারে। কেমন? আচ্ছা, এখন দেখো যে বিষয়টা, ইলেকট্রোফাইল যখন এই দ্বিবন্ধনকে আক্রমণ করে তখন মূলত এই বন্ধনটা ভেঙে যায়, এই বন্ধনটা ভেঙে যায় এবং এই বন্ধনের ইলেকট্রন জোড়ের সাহায্যে সে প্রথমে, মনে করো, সেই 2 নাম্বার কার্বনে এইভাবে বন্ধনের মাধ্যমে যুক্ত হলো। ঠিক আছে? ইলেকট্রোফাইল যখন এই দ্বিবন্ধনকে আক্রমণ করে তখন এই বন্ধনটা ভেঙে যায় এবং এই বন্ধনের ইলেকট্রন জোড়ের সাহায্যে সে 2 নাম্বার কার্বনে এই যে এইভাবে যুক্ত হয়। কেমন? তো এখানে দেখো যে বিষয়টা, এখানে ইলেকট্রোফাইল ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, এর মানে হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট একটি বিকারক, অর্থাৎ ইলেকট্রোফাইলের একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তো এই ইলেকট্রোফাইল যখন এই বন্ধনের ইলেকট্রন জোড়ের মাধ্যমে এই যে এখানে যুক্ত হয় তখন কিন্তু তার ইলেকট্রন ঘাটতিটা পূরণ হয়ে যায়। কেমন? ইলেকট্রন ঘাটতিটা পূরণ হয়ে যায়, অর্থাৎ সে কিন্তু তখন এই বন্ধনের ইলেকট্রন জোড় থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে যুক্ত হয়, তাই না? তখন কিন্তু তার ইলেকট্রন ঘাটতিটা আর থাকে না। এই কারণে মূলত এই ইলেকট্রোফাইল যখন এই 2 নাম্বার কার্বনে যুক্ত হয় এভাবে বন্ধনের মাধ্যমে, তখন মূলত এই ধনাত্মক চিহ্নটা এখানে আর দিতে হয় না। ঠিক আছে? তো আমি একটু খুঁটে খুঁটে বোঝানোর চেষ্টা করছি, কেননা অনেকে দেখা যায় না বুঝিয়ে কিন্তু এই ধনাত্মক চিহ্নটা এখানে দিয়ে দিতে পারো। কেমন? তো যাই হোক,
এখন দেখো আমরা জানি যে এইখানে এই কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন পরমাণুটি আবার একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো এই হাইড্রোজেন পরমাণুটি আমরা একটু এখানে বের করে এইভাবে দেখিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে বিষয়টা, এই পাশের কার্বনে কিন্তু একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে, তাই না? কেন এই ধনাত্মক চার্জের সৃষ্টি হলো? মূলত এই যে বন্ধনের যে ইলেকট্রন জোড়টা রয়েছে, এই ইলেকট্রনের এই বন্ধনের ইলেকট্রন জোড়ের ভিতরে এই কার্বনেরও একটি ইলেকট্রন রয়েছে, আবার এই কার্বনেরও একটি ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। এই বন্ধনটিতে এই পাশের কার্বনেরও একটি ইলেকট্রন রয়েছে, এই পাশের কার্বনেরও একটি ইলেকট্রন রয়েছে। তো যখনই এই ইলেকট্রন জোড় এই কার্বনে চলে আসে এবং এইখানে একটা বন্ধন গঠিত হয়, তখন মূলত এই পাশের কার্বনেরও একটি ইলেকট্রন এই বন্ধনে চলে আসে, অর্থাৎ এই পাশের কার্বনের তখন একটা ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হয়, ঠিক আছে। আর ইলেকট্রন ঘাটতি মানে কি? ধনাত্মক চিহ্ন, তাই না? এই কারণে এই পাশের কার্বনের আমরা একটি ধনাত্মক চিহ্ন দিব। তো এখন দেখো এই পাশের কার্বনে যখন ধনাত্মক চিহ্ন আসে, অর্থাৎ এই পাশের কার্বনে যখন ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হয়, তখন দেখা যায় আবার এই পাশের যে বন্ধনটা রয়েছে, এই যে এই বন্ধনটা আবার ভেঙে গিয়ে এই বন্ধনের ইলেকট্রন জোড় এইখানে এসে একটা বন্ধন গঠন করতে চায়, ঠিক আছে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যখনই এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটি বন্ধন গঠন করে, তখন কিন্তু আবার এই কার্বনে এই পাশের কার্বনে একটি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? একই রকম বিষয়, এই কার্বনেরও কিন্তু একটি ইলেকট্রন এই বন্ধনে ছিল, আবার এই পাশের কার্বনেরও কিন্তু একটি ইলেকট্রন এই বন্ধনে ছিল, ঠিক আছে। তো যখন এখানে বন্ধনটা গঠিত হয়, তখন কিন্তু এই কার্বনের ইলেকট্রনটা ঠিকই এই বন্ধনে থাকে, কিন্তু এই পাশের যে কার্বনটা রয়েছে, এই কার্বনের ইলেকট্রনটা যেটা এইখানে ছিল, এই বন্ধনে ছিল, সেই ইলেকট্রনটাও কিন্তু এই বন্ধনে চলে যায়, তাই না? এই কার্বনের ইলেকট্রনটা কিন্তু ঠিকই এই বন্ধনে থাকে, ঠিক আছে। এই কার্বনের কিন্তু কোনো ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় না, কিন্তু এই পাশের যে কার্বনটা রয়েছে, এই কার্বনের ইলেকট্রনটি কিন্তু এই বন্ধনে ছিল, যেটি এই বন্ধনে কিন্তু চলে যায়, ঠিক আছে। ফলে এইখানের কার্বনে কিন্তু ইলেকট্রনটা ঘাটতির সৃষ্টি হয়, এই পাশের কার্বনে কিন্তু ইলেকট্রন ঘাটতিটা সৃষ্টি হয়। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো আবার যখন এই পাশের কার্বনে ইলেকট্রন ঘাটতিটা সৃষ্টি হয়, তখন এই নাইট্রোজেন পরমাণু তার নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের মাধ্যমে আবার এখানে একটা বন্ধন গঠন করতে চায়, ঠিক আছে, একটা বন্ধন গঠন করতে চায়। এবং এর ফলে দেখা যায় যে এই নাইট্রোজেন পরমাণুতে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, অর্থাৎ নাইট্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হয়। তো অনেকে বলতে পারো যে এখানে নাইট্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন ঘাটতির কিভাবে সৃষ্টি হয়? নাইট্রোজেন পরমাণুতে এখানে দুটো ইলেকট্রন দিল। এটা কিন্তু অনেকের প্রশ্ন করতেও পারো, আবার অনেকের এই ধরনের প্রশ্ন মাথায় নাও আসতে পারে, কিন্তু আমি এটা এখানে ডিটেলস একটু বলে দিব। এখানে দেখো এই নাইট্রোজেন পরমাণু যখন তার নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের মাধ্যমে এখানে বন্ধন গঠন করে, তখন মূলত এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এই পাশের কার্বন এই পাশের যে কার্বনটা এইটা গ্রহণ করে ফেলে, ঠিক আছে, ফলে এইখানে আর ধনাত্মক চিহ্নটা থাকে না, এই কার্বনের ইলেকট্রন ঘাটতিটা তখন পূরণ হয়ে যায়। আর নাইট্রোজেন পরমাণু কিন্তু এই বন্ধনে কিন্তু একজোড়া ইলেকট্রন দিয়েছে ঠিকই, তো একজোড়া ইলেকট্রনের ভিতরে তার একটা ইলেকট্রন নাইট্রোজেন পরমাণু তার একটা ইলেকট্রন এখানে রয়েছে, আর একটা ইলেকট্রন কিন্তু এই কার্বনকে দিয়ে দিয়েছে, তাই না? অর্থাৎ তার একটা ইলেকট্রন এখানে ঠিকই আছে বন্ধনে, আরেকটা ইলেকট্রন কিন্তু কার্বন নিয়ে গেছে, অর্থাৎ তার এখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে তার একটা, ঠিক আছে, একটাই কিন্তু এ পাশের কার্বন নিয়ে গেছে। তাহলে এই নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘাটতি আছে কয়টা? একটা। এই কারণে এখানে একটা ধনাত্মক চিহ্ন, বা নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘাটতির কারণে এখানে একটা ধনাত্মক চিহ্ন এসেছে। আচ্ছা, তো নাইট্রোজেন পরমাণুতে যখনই ধনাত্মক চিহ্নটা আসে, তখন আর রেজোনেটিং গঠনগুলো আমরা আর করা যায় না, ঠিক আছে, এটা সমাপ্ত হয়ে যায়। তাহলে এখানে কয়টা রেজোনেটিং গঠন পাচ্ছি? এখানে মোট 3টি রেজোনেটিং গঠন পাচ্ছি, আর এগুলোকে আমরা মূলত মধ্যবর্তী কার্বোক্যাটায়ন বলছি। তো এখানে দেখা যায় যে ইলেকট্রোফাইল পাইরোলের 2 অবস্থানে আক্রমণ করলে কার্বোক্যাটায়ন, অর্থাৎ যে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এরকম কার্বোক্যাটায়নের 3টি রেজোনেটিং গঠন আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার দেখো পাইরোলের 3 অবস্থানে আক্রমণ।
তো একই রকম বিষয় আগের মতন। তো এখানে মনে করো যে ইলেকট্রোফাইল এই দ্বিবন্ধনকে যখন আক্রমণ করে তখন এই ইলেকট্রোফাইলটা 3 নম্বর কার্বনে যুক্ত হবে, 3 নম্বর কার্বনে যুক্ত হবে। তো একই রকম বিষয় যখন ইলেকট্রোফাইল এই বন্ধনকে আক্রমণ করে তখন এই বন্ধনটা ভেঙে যায় এবং এই বন্ধনের ইলেকট্রন জোড়ের মাধ্যমে এই যে দেখো এখানে যুক্ত হয়, ঠিক আছে, এই 3 নম্বর কার্বনে যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, তো একই রকম বিষয় এই কার্বনেও কিন্তু একটি হাইড্রোজেন পরমাণু থাকে, যেটা আমরা এই যে এইভাবে একটু বের করে দেখিয়ে দিব, কেমন। আচ্ছা, তো এখন দেখো এই ইলেকট্রোফাইল যখন এই 3 নম্বর কার্বনে যুক্ত হয় তখন কিন্তু আবার এই পাশের কার্বনে ইলেকট্রন ঘাটতিটা সৃষ্টি হয়। তো দেখো কেন, ওই আগের মতন বিষয়টা, এই কার্বনের একটি ইলেকট্রন এখানে ছিল, আবার এই পাশের কার্বনেরও একটি ইলেকট্রন এই বন্ধনে ছিল। তো যখনই এই পাশের কার্বন এই পাশের কার্বনের সাথে মানে এই পাশের কার্বনে যখন এই বন্ধনের ইলেকট্রন জোট চলে আসে, ঠিক আছে, এই যে এই পাশের কার্বনে যখন এই বন্ধনের ইলেকট্রন জোট চলে আসে, ঠিক আছে, তখন দেখা যায় এই কার্বনের একটি ইলেকট্রনে কিন্তু সাথে সাথে চলে যায়, তাই না, এই বন্ধনে কিন্তু চলে আসে, ফলে এই কার্বনে একটি ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হয়, এই যে ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হলো, কেমন। তো একই রকম বিষয় আগের মতো এই নাইট্রোজেন পরমাণু আবার এইখানে একটা বন্ধন গঠন করতে চায়, যেহেতু এখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে, এই যে বন্ধনটা গঠন করে ফেললো আর নাইট্রোজেন পরমাণুতে ধনাত্মক চার্জের সৃষ্টি হলো, ঠিক আছে। তো এখানে কিন্তু যে কার্বোক্যাটায়নটা আমার তৈরি হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রোফাইলটা যখন পাইরুলের কার্বন 3 অবস্থানে আক্রমণ করছে তখন যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে মধ্যবর্তী কার্বোক্যাটায়ন, এই মধ্যবর্তী কার্বোক্যাটায়নের এখানে রেজোনেটিং গঠন আমরা পাচ্ছি 2টি, ঠিক আছে, 2টি পাচ্ছি। তাহলে এখানে দেখো ইলেকট্রোফাইল মূলত একটু বুঝে শুনে আক্রমণ করবে। তো ইলেকট্রোফাইল দেখা যায় যে যখনই 2 অবস্থানে আক্রমণ করে তখন দেখা যায় যে 3টি রেজোনেটিং গঠন পায় সে, এর ফলে দেখা যায় এই যৌগটা খুব স্থিতিশীল হয়। এই কারণে ইলেকট্রোফাইল দেখা যায় যেহেতু 2 অবস্থানে আক্রমণ করলে 3টি রেজোনেটিং গঠন পাওয়া যায় এবং যৌগটা অধিক স্থিতিশীল হয়, সেই অনুযায়ী এটি একটু এই 2 অবস্থানেই আক্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে, আর 3 অবস্থানে একটু কম স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে, কেননা 3 অবস্থানে দেখা যায় একটু এই রেজোনেটিং গঠন সংখ্যা কম পায়, ঠিক আছে, ফলে যৌগটা কম স্থিতিশীল হয়। অর্থাৎ এই ইলেকট্রোফাইলটা পাইরুলের 2 অবস্থানে আক্রমণ করলে যেহেতু ওই যৌগটা বেশি স্থিতিশীল হতে পারে, সেই কারণে কিন্তু ইলেকট্রোফাইলটা এই 2 অবস্থানেই একটু বুঝে শুনে আক্রমণ করে, ঠিক আছে, এরকমই অনেকটা বিষয়। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও না বুঝে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।